আইএসরা এপিএসরা যে দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির সাথে এই উপদেষ্টাদের সংযুক্তি থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই তদন্ত পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তদন্তের স্বার্থে এই উপদেষ্টাদের রাষ্ট্রের কোনো জায়গায় নির্বাচিত অথবা অনির্বাচিত কোনো জায়গায় প্রতিনিধিত্ব করার কোনো আইনগত ভিত্তি নাই। তদন্ত চলা অবস্থায় তারা প্রতিনিধিত্ব করতে পারে না। আমরা স্পষ্ট করে এই কথাগুলো বলে আমি স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য আমাদের সূর্য সন্তানরা রাজপথে সরকারি হিসাব অনুসারে 1400-র উপরে ছেলে মেয়ে রাজপথে শহীদ হয়েছেন। তাদের রক্ত নিয়ে যারা হুলি খেলা খেলছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা জাতীয় দুর্নীতি প্রতিষ্ঠান, দুর্নীতি প্রতিরোধের প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আমরা স্পষ্ট করে বলতে চাই যে গেল 15 বছর স্বৈরতন্ত্রের আমলে আপনারা দুর্নীতি দেখেন নাই। 15 বছর পর আপনারা কিছু দুর্নীতি দেখছেন। আজকে আমরা বলবো যে 15 বছর আগের দুর্নীতির ফাইলগুলো একটু উপরে তুলবেন। আর এই আমলে তত্ত্বাবধায়ক এই ইন্টেরিয়াল গভর্নমেন্ট আমলে ইন্টেরিয়াল গভর্নমেন্ট আমাদের রাজপথের ফসল। আমি এই আন্দোলনের অন্যতম একজন সংগঠক ছিলাম। আমরা স্পষ্ট এখানে বলতে চাই যে ইন্টেরিয়াল গভর্নমেন্টের কোনো জায়গায় যদি দুর্নীতির পাওয়া যায় তার একটা তদন্ত হতে হবে। আমরা সংস্কার কমিশন থেকে দুর্নীতি কমিশনের জন্য নতুন আইন করে দিয়েছি। তা প্রজ্ঞাপন হলে বাংলাদেশে এই আইনের বলে দুর্নীতি দমন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। আমরা মনে করি যে তদন্ত এবং বিচার ব্যবস্থার মধ্য থেকে বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতি এবং অর্থনীতি। আর একটা বড় কথা থেকে যায়, সকল সরকারের আমলে সরকারের প্রিয় আস্থাভাজন হন সরকারের কর্মচারীরা। কর্মচারী কর্মকর্তা এক অর্থে সবাই কর্মচারী। এই কর্মচারীরা সরকারের ফাইলগুলো নিয়ে বিভিন্ন ধরনের আচরণের ব্যবস্থা করে দুর্নীতি একটা পক্ষপাতিত্ব করে। ফলে সরকারি ফাইল পরিচালনা এবং নীতি নির্ধারক জায়গাগুলো স্বচ্ছতার বিধি এনে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার জন্য দুর্নীতি দমন কমিশনকে নিজে থেকেই একটা স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হোক মেহনতি মানুষের আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। আপনারা জানেন আমরা যে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিলাম, সেই জুলাই পরে আমাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আমাদের নতুন বন্দোবস্তের কথা বলেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বন্দোবস্তের কথা বলছেন। ব্যানারটা নিতে পারতেছেন, মাইক্রোফোনটি উপরে দিয়ে দেন, আপনি বের হন। এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না হয় দেশের 18 কোটি জনগণের সামনে কেমনে নেব দুর্ভিক্ষ সংগঠিত হবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং এই সরকারের যে নীতি, সেই নীতিগুলো জনবান্ধব নয়। আমরা অনতিবিলম্বে এই সরকারকে ঘুষে ফিরে আসতে বলবো এবং জনবান্ধব কর্মসূচি নেওয়ার আহ্বান জানাবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সাথে সহমতি জানিয়ে বক্তব্য রাখবেন সভাপতি আহ্বায়ক জাতীয় ঐক্য সংহতি পরিষদ। ক্যাম্পে ধরবো, ধরতে হবে আপনাদের কষ্ট করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। আমরা আজকে এমন একটি সময় কথা বলছি, আমাদের
এই বাংলাদেশে দুর্নীতি মুক্ত সমাজ গঠনের যে প্রত্যয় আমরা যাত্রা শুরু করেছিলাম সে ৩৬শে জুলাই থেকে, কিন্তু আসলে কি সেই যাত্রায় আমরা বারবার হোঁচট খেয়েছি। আমরা বারবার এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম ছিল, আমাদের যে ১৭ বছরের যে বেসিস্টের যে দুর্নীতির বিরুদ্ধে আমরা নতুন সমাজ করতে চেয়েছিলাম, সেখানে আমরা বারবার হোঁচট খেয়েছি। এখন ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা সেই দুর্নীতিবাজদের এখনো কিছু করতে পারিনি। সেই দুর্নীতিবাজ এখনো তাদের সর্বরাজ্য কায়েম করে যাচ্ছে। আমরা অত্যন্ত দুর্নীতির সাথে লক্ষ্য করছি যে বর্তমানে যে ইউপিএ গভর্নমেন্টের যে আমাদের উপদেষ্টাগণ তারাও দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের যে প্রশাসন, এই যে মন্ত্রণালয় সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটি মন্ত্রণালয় হিসেবে এখন আরো অতিরিক্ত দুর্নীতি যুক্ত হয়েছে। আমরা আজকে আমাদের যে মৌলিক অধিকার, আমরা আগে ছিল 5টি, এখন 6টি, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও মানব অধিকার, যে শিক্ষা অধিকার হয়েছে, এখন কোনোটাতেই আমাদের কোনো উন্নতি ঘটে নাই। আমরা আজকে খাদ্যের কথা বলি, আজকে আমি একটি প্রতিবেদন দেখছিলাম, 50 টাকা দামে কেনা পেঁয়াজ আজকে আমাদের 140 টাকা বিক্রি হচ্ছে। তাহলে আমাদের দুর্নীতি কোথায় আমাদের থামবে? এরা কি শুধু ওই যে সরকারি লোকেরা করছে? এরা বেসরকারি পর্যায়ে দুর্নীতি হচ্ছে। সেখানে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট কি করছে? আমি বস্ত্র বলেন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কোন জায়গায় আমাদের দুর্নীতি? আমরা আর মানবাধিকারের কথা, সেটা তো আমরা জানি, আমাদের মানবাধিকারকে রক্ষা হচ্ছে। আমাদের যে এই যে আপনার অধিক যে ওই যে আমাদের সেনা অফিসারকে হত্যা করে তার বিরুদ্ধে যে ফাঁসি রায় হয়েছিল, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কি সেই ফাঁসি রায় কার্যকর করেছে? আমরা আজকের এই দুর্নীতি বিরোধী আমাদের এই সমাবেশ থেকে আমরা প্রথম দাবি করব, এই মাসের মধ্যে যেন তাকে ফাঁসি দিয়ে একটি উদাহরণ সৃষ্টি করে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা পদক্ষেপ হিসেবে মনে করব। আমি মোহাম্মদ আজিমুল হক জাতীয় ঐক্য সংহতি পরিষদের পক্ষ থেকে আজকের এই দুর্নীতি সমাবেশকে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্য করার আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, দুর্নীতি বিরোধী ছাত্র জনতার ব্যানারে আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, এজন্য আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক তিনি বলেছেন যে দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন না জনগণের উদ্দেশ্যে। আমি বলতে চাই, মাননীয় পরিচালক সাহেব, আপনি রাজনৈতিক বক্তব্য পরিহার করুন। আপনি রাষ্ট্রের কর্মচারী, আপনি যারা দুর্নীতিবাজ তাদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা আপনার দায়িত্ব, রাজনৈতিক বক্তব্য দেওয়া আপনার দায়িত্ব নয়। অনতিবিলম্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা এবং যে দলের প্রার্থী হবে তাদের দুর্নীতি অনুসন্ধান করে নির্বাচনের আগেই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কোনোভাবে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তা নিশ্চিত করতে হবে দুর্নীতি দমন কমিশনকে। প্রিয় বন্ধুগণ, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ ঘিরে বাংলাদেশে একটি ব্যাপক আলোচনা এবং উত্তেজনা শুরু হয়েছে। আপনারা জানেন, এই 5ই আগস্ট এই শেখ হাসিনা সরকারকে উৎখাতের যে বিপদ, সেই দিনগুলির কথা আপনারা একটু স্মরণ করেন। আজকে যারা বিদেশে ছিল, পলাতক ছিল, জেলে ছিল এবং তারা শত শত কোটি টাকা দুর্নীতি করছে আগের সরকারের আমলে, এবং পরবর্তীতে তারা এখন এসে টাকা পয়সা আছে এই জন্য নির্বাচন করবেন। এই দুর্নীতিবাজদেরকে আমরা প্রতিহত করার ঘোষণা দিচ্ছি এবং অনতিবিলম্বে আগামী দিনে দুর্নীতি বিরোধী এই আন্দোলনকে আরো শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের একমাত্র কাজ এখন থেকে বাংলাদেশের দুর্নীতি মুক্ত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দুর্নীতি বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী, সাবেক ছাত্র নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, জননেতা দীপক শীল। সংগ্রামী বন্ধুগণ,
দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার ব্যানারে উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা এইরকম একটা প্রোগ্রাম করতে হবে, তাও আমাদের সহযোদ্ধা আসিফ মাহমুদ এবং মাহবুবের বিরুদ্ধে, তা আমরা কোনোদিন স্বপ্নেও দেখি নাই। আজকে আমরা বাধ্য হয়েছি 17 মাসে তাদের কর্মকাণ্ড দেখে বাধ্য হয়েছি এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করা। আপনারা জানেন 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে বাংলাদেশকে সাজাবো মুক্তিযুদ্ধের ভিত্তিতে, চেতনার ভিত্তিতে আমরা সাজাবো, সেই পরিকল্পনা করেছিলাম। আমরা মনে করেছিলাম এই 54 বছরে যারা ক্ষমতা এসেছে তারা দেশকে ধ্বংস করেছে, চেতনা বিক্রি করেছে। আমরা মনে করেছিলাম, আর নাহি আসিফরা বলেছিল নতুন বন্দোবস্ত করবে। আমরা দেখলাম কি সময় এসে নতুন বন্দোবস্ত আসলে বলতে কি বুঝায় আমরা জানি না। আমরা বলবো, আমরা যারা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে হামলা মামলার শিকার হয়েছি, সেই সময়কালে আমাদের নেতৃত্বকে সাথে প্রতারণা করেছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহবুব আলম। তারা ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে। আমরা চেয়েছিলাম কি একটি বৈষম্যহীন সমাজ। বৈষম্যহীন সমাজ মানে কি? যেখানে সকলের সমান অধিকার থাকবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ মৌলিক চাহিদা ভোগ করতে পারবে, রাষ্ট্র নিশ্চয়তা দিবে। আমরা ওই রকম একটা সমাজ চেয়েছিলাম। কিন্তু আমরা 17 মাস পরে এসে দেখলাম কি, যারা এই ক্ষমতায় যায়, যে যায় মক্কায় সে হয় হাতি, একটা কথা আছে না? এই হলো এই অবস্থা। আজকে 17 মাস হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা কেন দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছেন। আমি বলবো, দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছিলাম, আমরা মনে করেছিলাম দুর্নীতি দমন কমিশন হবে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যার উপর সরকারের কোন নগ্ন হস্তক্ষেপ থাকবে না। আমরা সেটা মনে করেছিলাম। কিন্তু আজকে 17 মাস পর এসেও আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনার নিশ্চুপ অবস্থায় রয়েছে, কাঠের পুতুল হয়ে রয়েছে সরকারের। কারণ এতগুলো অভিযোগ, আমরা যদি দেখি, নাহিদ ইসলামের কথাই বলেন না, সে তো নতুন দল করেছে, তার ব্যাংকের অ্যাকাউন্টে কয় টাকা দেখিয়েছিল যখন সে বিদায় নিয়েছিল, আপনাদের মনে আছে না? আপনারা সাংবাদিক যারা, তারাই তো নিউজ করেছিলেন 10,000 টাকা ছিল। 10,000 টাকা দিয়ে এত বড় একটা পার্টি, যে পার্টি উদ্বোধন করেই তার কয়েকদিন করে কোটি টাকা খরচ করে ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করে, সেই টাকার উৎস কি দুর্নীতি দমন কমিশন কি জানে? আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা মনে করলাম ওটা কিংস পার্টি, কিন্তু কিংস পার্টি হলেও টাকার উৎস তো আসলেই জানতে হবে দুর্নীতি দমন কমিশনারকে। সবাই বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে বৈষম্যিক ছাত্র আন্দোলনের এদেরকে সবাই তো আমরা চিনি, আমাদেরই তো দুনিয়ার ছোট ভাই। আমরা যখন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তখন তো তারাও ছিল, তারা যদিও দুনিয়ার ছিল, কিন্তু সকলকে তো আমি চিনি। আমি বলতে চাই একবারে 100% নিশ্চয়তা দিয়ে, মানে আজকে কোটি টাকার গাড়িতে সার্জিত হাসনাত পাটোয়ারিরা ঘুরে বেড়ায়, আমি বলতে পারি এদের কাছে এখনো যে আপনারা খবর নেন হলপাড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় চায়ের দোকানে এখনো তাদের কাছে বিল পাওনা আছে। আর আজকে তারা কোটিপতি। তাহলে দুর্নীতি দমন কমিশনার আসলে কাজ কি আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই। তাহলে এরকম দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠান তো আমাদের দরকার নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এখন আসি মাহবুব আর আসিফের ব্যাপারে। আপনারা জানেন দীর্ঘদিন আগে থেকেই আসিফের দপ্তর একটি দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। যখন মহাজের তার এপিএস ছিল, এপিএস কি তা তো আপনারা সবাই জানেন, রাজনৈতিক পিএস। এই মহাজের যখন ছিল, কি সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা সবাই জানেন। তার নামে প্রায় 300 কোটির উপরে টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা হলো? তাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া হলো না, নিজে সরে আসলো। তারপরে দুর্নীতি দমন কমিশন কি করলো? তদন্ত করলো। সেই তদন্তের কতদূর আমরা জানতে চাই। সে দায়ভার তো কোনোভাবে ওই আসিফ এড়াতে পারবে না, কারণ সে ওই
ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা তো সব জায়গায় শুনি, সাংবাদিকরাও শোনেন, অভিযোগের তো শেষ নাই। এই স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, একটা ফাইল নড়চড় হয় না টাকা ছাড়া। এই কথাগুলো তো আমরা শুনি। প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রের, প্রশাসনের। কিন্তু তারা কি করছে? আমাদের তো সেই পরিবর্তনগুলো হচ্ছে না। আজকে 17 মাস পার হচ্ছে, সেই যে পুরনো বন্দোবস্ত, শেখ হাসিনার আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র দিয়ে লুটপাট দুর্নীতি করে যাচ্ছে এই নতুন উপদেষ্টারা। আমরা বলতে চাই, আপনারা দেখেন, নাহিদ যখন তথ্য উপদেষ্টা ছিল, তার এপিএস এর বিরুদ্ধে সেই একই কেলেঙ্কারি, একই দুর্নীতি হয়েছিল। ওই তার এখন পর্যন্ত কোনো সুরাহা করলেন না। আজকে তো নির্বাচনের তফসিল ঘোষণা করবে, তার আগের দিন কালকে সাংবাদিকদের ডেকে নিয়ে তার ফিরিস্তি শোনালো 13 মাসে। কিন্তু ওই দুর্নীতির কথা আসলে কোন সাংবাদিকরা প্রশ্ন করলেও এড়িয়ে গেছে। তার কোনো সঠিক জবাব দিতে পারে নাই আসিফ মাহমুদ। তাহলে আসলে আমি বলতে চাই যে আসিফ মাহমুদ তো নিজেই বলেছিল, আপনাদের মনে নাই, যে জাতীয় নির্বাচনে একজন প্রার্থী যদি নির্বাচন করতে হয় তার কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকা খরচ করতে হয়। বলে নাই? অবশ্যই বলেছে, আপনারা জানেন। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, নিশ্চয়ই এই 17 মাসে একজন উপদেষ্টার 20 কোটি টাকা সৎ পথে ইনকাম করার সুযোগ নাই। তাহলে সে এই 20 কোটি টাকার অধিক বেশি ইনকাম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তা না হলে নির্বাচন করতে পারে না সে। আমরা দুর্নীতি দমন কমিশনকে আজকের এই সভা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহবুব আলম এবং তার এপিএসদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর যদি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ না করা হয়, এই দুর্নীতির লুটপাটের সঠিক তদন্ত এবং বিচার না করা হয়, তাহলে আমরা ছাত্র জনতা চুপচাপ বসে থাকবো না। মনে করেন না যে শুধু আপনাদের নেতৃত্বেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি, 1 যুগের অধিক সময় ধরে লড়াই করেছি, মামলা খেয়েছি। এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হামলা করেছে, মামলা করেছে। আপনারা কল্পনাও করতে পারবেন না। এই আমরা যেখানে সমাবেশ করছি, এইখানে কাউন্সিলর ছিল রতন। এই রতন 30শে জুলাই আমাদের পল্টন থেকে ধরে নিয়ে আসে, তার কার্যালয়ে কি পরিমাণ হামলা করেছে, মেরেছে, তারপর রাত 12টার পর পুলিশে দিয়েছে। আপনারাও আপনাদের আমি করবো না, অসম্মান করবো না। আপনাদের ওই জুলাই আগস্টের শেষ সময় হলেও ভূমিকা আপনাদের রয়েছে, কিন্তু আপনাদের এই ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ করেছে জাতি।